আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? ইসলাম আলহামদুলিল্লাহ। তো আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সলিড জিওমেট্রি থেকে দ্য স্ট্রেট লাইন চ্যাপ্টারটা স্টার্ট করবো ইনশাল্লাহ। তো আমি প্রিভিয়াস কয়েকটা ক্লাসে বলেছিলাম থ্রি ডাইমেনশনে স্ট্রেট লাইন মানে হচ্ছে আসলে দুইটা প্লেনের ইন্টারসেকশন। দুইটা প্লেন যদি ইন্টারসেক্ট করে তাহলে ইন্টারসেক্টিং যেটা পাবো আমরা ইন্টারসেক্ট করলে যে জিনিসটা পাবো সেটাই আসলে একটা প্লেন। যেমন আমি সবসময় একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে তুমি যদি একটা কাগজের পেজ নাও, সেটা হচ্ছে ইনিশিয়ালি একটা প্লেন, সেটা যদি তুমি মাঝখান বরাবর ভাঁজ করো তাহলে কিন্তু দুইটা প্লেন হয়ে যাবে। তাহলে দুইটা প্লেন পাচ্ছি আমরা সেক্ষেত্রে। তাহলে দুইটা প্লেনের তুমি যদি তারা যে জায়গায় ইন্টারসেক্ট করে আছে লাগানো আছে সেটা খেয়াল করো, দেখবা সেটা অ্যাকচুয়ালি একটা প্লেন, এরকম সেটা এরকম একটা প্লেন হয়ে যাবে, সরি একটা লাইন হয়ে যাবে। এই যে দেখো তারা কিন্তু এই এই ডট দেয়া রেখা বরাবর কিন্তু ইন্টারসেক্ট করে আছে, ওই দুইটা কাগজের পেজ কিন্তু এই বরাবর ইন্টারসেক্ট করে আছে যে ডট দেওয়া লাইন বরাবর। তুমি যদি ভাঁজ করো কাগজটাকে, এই যে ডট দেওয়া যে একটা সরল রেখা পাচ্ছি আমরা, সেই সরল রেখা বরাবর তারা কিন্তু ইন্টারসেক্ট হয়ে আছে। মানে এই যে ডট লাইনের উপরস্থ বিন্দুগুলো আসলে দুইটা প্লেনের উপরস্থ বিন্দু, এগুলো হচ্ছে কমন পয়েন্ট। এগুলো প্লেন, এটা এই প্লেন 1 এরও পয়েন্ট, এই প্লেন 2 এরও পয়েন্ট। সো আমরা বলতে পারি তাহলে দুইটা প্লেনের ইন্টারসেকশন ইজ এ স্ট্রেট লাইন। তাহলে এজন্য যখন আমরা প্লেনের স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখবো, আমরা বেসিক্যালি দুইটা প্লেনের ইকুয়েশন লিখলেই হয়ে যাবে। এই যে দেখো ওরা এই জন্য বলছে a line be determined as the intersection of any two planes through it. একটা সরলরেখাকে দুইটা প্লেনের ইন্টারসেকশন বলা হচ্ছে। ওকে, এই জন্য দেখো আমরা সরলরেখার ইকুয়েশন লিখে দিলাম কিভাবে, জাস্ট আমি দুইটা প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখে দিলাম। একটা একটা সরল একটা প্লেনের ইকুয়েশন কি, এটা সমান 0, আর একটা প্লেনের ইকুয়েশন হচ্ছে এটা সমান 0। প্রথম প্লেনের ইকুয়েশন এটা সমান 0, দ্বিতীয় প্লেনের ইকুয়েশন এটা সমান 0। তো আমরা একসাথে এইভাবে সমান 0 সমান এটা দিয়ে লিখলেই, এটা দিয়ে যে কেউ বুঝে নিবে আসলে একটা সরলরেখাকে মিন করা হচ্ছে, এই দুটো ইকুয়েশন একসাথে করে আর কি। তো এটা হচ্ছে তোমার একটা ফর্ম, বাট দিস ইজ নট সিমেট্রিক্যাল ফর্ম। আমরা কিন্তু নরমালি আমি গত ক্লাসে যখন প্লেন চ্যাপ্টারে দেখিয়েছিলাম এই ফর্মে ছিল x minus x1 divided by a, y minus y1 divided by b, z minus z1 divided by c, এই ফর্মেরই আমাদের ছিল আর কি। তো এই ফর্মে যদি কোনো একটা স্ট্রেট লাইনকে লেখা হয় তখন আমরা বলবো এটা সিমেট্রিক্যাল ফর্ম, বাট এটা কিন্তু সিমেট্রিক্যাল ফর্মে না। however you can convert this from this form to symmetrical form, তুমি এই ফর্মে নিতে পারবা আর কি একটু ক্যালকুলেশন করে। আমরা গ্রাজুয়ালি সেগুলোর দিকে যাবো ইনশাআল্লাহ। তাহলে এই যে প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য লাইন, তুমি এইটা একটু খেয়াল করতে পারো। এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। এখানে বলছে লেট দ্য ডিরেকশন কোসাইন্স অফ দ্য লাইন এল, এই লাইনের ডিরেকশন কোসাইন গুলো যদি এলিমেন্ট হয় এবং P1 বি এ পয়েন্ট অন দ্য লাইন, P1 হচ্ছে ওই লাইনের উপর একটা বিন্দু, তাহলে আমরা একটা পি বিন্দু চুজ করি। আমরা তো সরলরেখার জন্য একটা পি বিন্দু নিই, তাই না? একটা পি বিন্দু ভেরিয়েবল পয়েন্ট নিই আমরা। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, এটা একটা মুভিং পয়েন্ট। তো তুমি মনে করো পি বিন্দুটা হচ্ছে P1 বিন্দু, তো এটাই হচ্ছে P1 বিন্দু। তুমি ধরো মুভিং পয়েন্ট পি বিন্দু হচ্ছে, এটা হচ্ছে পি বিন্দু। এটা এখানেই যে হতে হবে না, এটা আসলে একটা চলমান বিন্দু, মুভিং পয়েন্ট মানে একটা ভেরিয়েবল পয়েন্ট, যে কোনো জায়গায় হতে পারে, বাট P1 ফিক্সড এখানেই থাকবে। তাহলে এক্স ওয়াই জেড। তো আমরা তাহলে কি জানি, আমরা দেখেছিলাম গত ক্লাসে আমরা দেখেছিলাম এই জিনিসটা, তোমার ডিরেকশন কোসাইন যেহেতু এলিমেন্ট, তাহলে আমরা x মাইনাস x1, এই যে আমরা বলতে পারি P1P, এই যে P1P এর ডিরেকশন
রেশিও আমরা কিভাবে বের করি? তুমি তো নিশ্চয়ই জানো রেশিও আমরা কিভাবে বের করি, একটা থেকে একটা বিয়োগ করে বের করি না? জি স্যার। আমরা যখন p1 p এর ডিরেকশন রেশিও বের করবো, জাস্ট আমরা দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু বিয়োগ করবো। এই যে x - x1 এটা ডিরেকশন রেশিও, y - y1 z - z1 এটা হচ্ছে ডিরেকশন রেশিও। তো দেখো এখানে cos r cos আলফা, তো ডিরেকশন রেশিও আসলে কি ডিরেকশন কোসাইনের গুণিতক না? যেহেতু ডিরেকশন কোসাইন এবং রেশিও হচ্ছে সমানুপাতিক, তাহলে আমরা কি বলতে পারি না ডিরেকশন রেশিও গুলো হচ্ছে আসলে ডিরেকশন কোসাইনের মাল্টিপল বলা যাবে কিনা? যাবে স্যার। সমানুপাতিক হলে বলা যাবে। এই যে দেখো, যেমন ধরো আমি যদি বললাম তোমাকে লেটস সে l বাই a সমান m বাই b সমান n বাই c, এই হচ্ছে ডিরেকশন, নিচের গুলো হচ্ছে ডিরেকশন রেশিও আর উপরের গুলো হচ্ছে ডিরেকশন কোসাইন। তো সবগুলো সমান যদি r ধরে নিই আমি সমান, তাহলে আমরা l কে বলতে পারবো না এ আর, মানে একটা একটা মাল্টিপল বলতে পারবো না, একটা একটা গুণিতক বলা যাবে কিনা? বলা যাবে। অথবা তুমি যদি এটাকে উল্টা করে লিখো 1/r ধরো, তাহলে তুমি বলতে পারবা a সমান হচ্ছে rl, হ্যাঁ, b সমান হচ্ছে rm, c সমান হচ্ছে rn, এগুলো লেখা যাবে ইজিলি। মানে ডিরেকশন রেশিও ইজ মাল্টিপল অফ ডিরেকশন কোসাইন, এই জিনিসটা আর কি, rl rm rn, বুঝছো? এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই যে আমরা ইকুয়েশন পেলাম, এগুলো হচ্ছে প্যারামেট্রিক ফর্ম আর কি। এখান থেকে প্রথম টেস্ট থেকে লিখে যাবে x সমান x1 প্লাস rl, এটা y সমান এটা লেখা যাবে, z সমান এটা লেখা যাবে। তাহলে আমরা এইভাবে ইজিলি বলতে পারবো এটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম আর কি, সরলরেখার প্যারামেট্রিক ফর্ম। কারণ প্যারামেট্রিক ফর্মে কি হয়, এইভাবে আলাদা আলাদা করে লেখা হয়, তিনটে ইকুয়েশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম। তাহলে দিস ইজ দ্য প্যারামেট্রিক ফর্ম। ওকে, তাহলে বেসিক্যালি প্যারামেট্রিক ফর্ম থেকে তুমি ওই যে সিমেট্রিক্যাল ফর্মটা বানাতে পারবা। কিভাবে বলো তো? কারণ তুমি এখান থেকে দেখো, এখান থেকে তুমি লিখতে পারো, এই যে প্রথম রিলেশন থেকে আমরা লিখতে পারি x - x1 ডিভাইড বাই l সমান r, একইভাবে y - y1 ডিভাইড বাই m সমান r, একইভাবে z - z1 ডিভাইড বাই n সমান r। যেহেতু সবগুলো r এর সমান, সো আমরা বলতে পারবো x - x1 ডিভাইড বাই l সমান y - y1 ডিভাইড বাই m সমান z - z1 ডিভাইড বাই n। এভাবে তিনটা সমান করে লেখা যাবে। তার মানে এটাকেই আসলে আমরা সিমেট্রিক্যাল ফর্মটা বলি আর কি। তাহলে চাইলে আমরা ওখানে এভাবে লিখতে পারবো। এই যে সিমেট্রিক্যাল ফর্ম, এরপরে আসছে এই যে আমি যেটা বললাম x - x1 সমান lr, y - y1 সমান mr, z - z1 সমান nr। তাহলে এখান থেকে আমরা এই যে এইভাবে লিখতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমার সিমেট্রিক্যাল ফর্ম। দিস ফর্ম ইজ কল্ড সিমেট্রিক্যাল ফর্ম অফ দ্য স্ট্রেট লাইন। ওকে, তাহলে এখানে নিচের গুলো হচ্ছে ডিরেকশন রেশিও, সরি কোসাইন lmn। কখনো যদি ডিরেকশন রেশিও হয় তাও কিন্তু করা যাবে, অসুবিধা নেই, রেশিওকেও আমরা কোসাইনে কনভার্ট করে ফেলতে পারবো, অসুবিধা নেই। এই যে দেখো ওরা করছে, ওরা রেশিও, এটা তো কোসাইন, lmn হচ্ছে ডিরেকশন কোসাইন, সেখান থেকে ডিরেকশন রেশিওতে নিয়ে গেল। দেখো এই যে, তাহলে তুমি ডিরেকশন রেশিও বলতে পারবো। আমরা জানি কোসাইন থেকে রেশিও, রেশিও থেকে কোসাইনে নেওয়া যায় আর কি, অসুবিধা নেই কোনো। এই যে এই ফর্মেও আমরা লিখতে পারি। কারণ কোনো একটা ইকুয়েশন মনে করো ডিরেকশন কোসাইনে আছে, যেমন মনে করো কোনো একটা ইকুয়েশন এই ফর্মে আছে, ধরো x - x1 ডিভাইড বাই 1, y - y1 ডিভাইড বাই 2, z - z1 ডিভাইড বাই 2। তাহলে এটা নিচের গুলো হচ্ছে এখন ডিরেকশন রেশিও, আমরা বলতে পারি নিচের গুলো হচ্ছে ডিরেকশন রেশিও। তা আমরা তাদেরকে ডিরেকশন কোসাইনে নিব, কি করব? তাহলে 1 2 2 1 2 2 এদেরকে বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 প্লাস 4 প্লাস 4 দ্যাট ইজ 3। তাহলে সবগুলোকে আমরা 3 দিয়ে ভাগ করবো, এই যে 3 3 3। তো এখন দেখো এই যে আমি যে সবগুলোকে 3 দিয়ে ভাগ করলাম, এটা করা আর না করা কিন্তু সেম, যেহেতু আবার যদি 3 দিয়ে গুণ করি তিনটা পক্ষে আলটিমেটলি চলে যাবে। এই জন্য এখানে নিচে ডিরেকশন কোসাইন হোক আর রেশিও হোক, এটা কোনো সমস্যা না। ক্লিয়ার? স্যার ওইখানে একটা স্কয়ার দিছে, যে স্কয়ারটা কেন তাইলে? সরি, সামেশনের সাথে একটা স্কয়ার দিছে না, স্কয়ার। হ্যাঁ এটা তো এই যে এইটাই আর কি, সামেশনের সাথে স্কয়ার হবে না তোমার,
এটাই হচ্ছে তোমার এ, এই যে 1 2 2 এগুলো কি এ বি সি। তা আমি এটা দিয়ে ভাগ করলাম মানে কি দিয়ে ভাগ করলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দিয়ে ভাগ করলাম না? জি স্যার। এই জন্য আর কি, এই জন্য এটা দিছে সামেশন এ স্কয়ার মানে সামেশন, এই যে এরা সামেশন এ স্কয়ার দ্বারা বুঝাইছে আসলে এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটাকে সংক্ষেপে লিখছে ওরা সামেশন দিয়ে। এটা হচ্ছে আসলে ডিরেকশন রেশিও থেকে কোসাইনে নেওয়ার ফর্মুলা, বুঝতে পারছো? তোমার মনে করে যে ডিরেকশন রেশিও আছে, এ বি সি আছে, তোমার x মাইনাস x1 এর নিচে আছে a, y মাইনাস y1 এর নিচে আছে b, z মাইনাস z1 এর নিচে আছে c। তাহলে এই রেশিও, এগুলো তো এবিসি তো রেশিও, তুমি এদেরকে কোসাইনে নিতে হলে কি করতে হবে, এইগুলো বসাতে হবে, তাই না? এর পরিবর্তে এইটা বসাবো আমরা, কারণ এটা হচ্ছে এর ডিরেকশন কোসাইন, এ ছিল ডিরেকশন রেশিও, এখন হচ্ছে এটা তার ডিরেকশন কোসাইন, কারণ আমি তাকে তার ওই যে তিনটারই বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করলাম, বুঝতে পারছো? জি স্যার। এটা হয়ে গেল এখন এল, এটা এম, এটা এন। তা আমি এটাই বলতে চাচ্ছি, নিচে এল এম এন হোক বা এবিসি হোক কোনো সমস্যা নেই, কারণ এগুলো কনভার্টেবল। তুমি এই যে এখন এখন আছে এল এম এন, আবার তুমি 3 বাদ দিয়ে দাও সবগুলো থেকে, তাহলে হয়ে যাবে এবিসি, এটা কোনো সমস্যাই না আসলে। তাহলে আমরা সিমেট্রিক্যাল ফর্মে আমরা তো চিনি কোনটা ডিরেকশন রেশিও কোনটা ডিরেকশন কোসাইন, এগুলো তো আমরা বুঝি যে ডিরেকশন কোসাইন হতে হলে বর্গের যোগফল সর্বদা 1 হতে হবে, আর রেশিও হতে হলে বর্গের যোগফল 1 হবে না, ওটা দেখে আমরা বুঝে ফেলবো। যেমন 1 আমি লিখছিলাম এই যে 1 2 2 নিচে এগুলো, তাহলে তুমি স্বাভাবিকভাবে দেখে বুঝবা যে এগুলো হচ্ছে ডিরেকশন রেশিও, কারণ এদের বর্গের যোগফল হচ্ছে 9, বর্গের যোগফল 9, তো 1 তো আর হচ্ছে না। ওকে, আচ্ছা তারপরে দেখি আমরা, এটা হচ্ছে দুই বিন্দুগামী রেখার সমীকরণ, এটা 2 ডাইমেনশনের সাথে মিল আছে, এই যে এই দুইটা বিন্দু দিয়ে যে সরলরেখা পাস করে তার সমীকরণ। তো আমরা জানি 2 ডাইমেনশনে আমরা এতটুকু শিখেছিলাম, 2 ডাইমেনশনে যেহেতু 3 ডাইমেনশন আরো একটা টার্ম যোগ হয়ে সমান দিয়ে আরো একটা টার্ম লিখতে হবে আর কি, বুঝতে পারছো? ইকুয়েশন অফ স্ট্রেট লাইনস অফ টু গিভেন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইনস পাসিং থ্রু টু গিভেন পয়েন্টস, এটা ক্লিয়ার? জাস্ট দেখো এতটুকু হচ্ছে 2 ডাইমেনশনে আমরা লিখতাম দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ, x minus x1 divided by x1 minus x2 সমান y minus y1 divided by y1 minus y2, যেহেতু এটা 3 ডাইমেনশন আরো একটা টার্ম এখানে আসবে আর কি। ওকে, জি স্যার। এরপরে দেখো ডিরেকশন রেশিওস ফ্রম ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে আমরা ডিরেকশন রেশিও কিভাবে বের করব? যদি একটা জিনিস খেয়াল করো, যদি সিমেট্রিক্যাল ফর্মে দেওয়া থাকে কোনো ইকুয়েশন তাহলে কোনো সমস্যা নেই, সব আমরা জানি। একটা ইকুয়েশন যদি সিমেট্রিক্যাল ফর্মে থাকে সেখান থেকে দুইটা ইনফরমেশন জানা যায়। কোন দুইটা ইনফরমেশন আমি তোমাকে বলি, সেখান থেকে তুমি এই যে যেমন এই ইকুয়েশনটা, এটা সিমেট্রিক্যাল ফর্মে আছে, এই ইকুয়েশনটা সিমেট্রিক্যাল ফর্মে আছে, এটা এটা সিমেট্রিক্যাল ফর্ম। তাহলে আমরা দুইটা ইনফরমেশন এখান থেকে পাই, সেটা কি? একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করে সরলরেখাটা, সেটা আমরা জানি। কোন বিন্দু দিয়ে পাস করে? x1 y1 z1 বিন্দু দিয়ে। এই সরলরেখাটা এই বিন্দু দিয়ে পাস করে, এটা প্রমাণ করতে পারবা? যাবে স্যার। কিভাবে প্রমাণ করবা? সো x এর জায়গায় স্যার x1 বসাই দিব, y Right. এর y1 z এর জায়গায় z1। রাইট, তাহলে তিনটা পক্ষই সমান হয়ে যায়, 0 0 0 পাচ্ছি আমরা। তাহলে আমরা এখান থেকে একটা ইনফরমেশন পাচ্ছি, এই সরলরেখাটা এই বিন্দু দিয়ে পাস করে। দ্বিতীয় আরেকটা ইনফরমেশন পাই, এই সরলরেখার ডিরেকশন কোসাইন কি? এলিমেন্ট। অথবা যদি এই ফর্মে থাকে তাহলে কি জানি আমরা? একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করে x1 y1 z1 বিন্দু দিয়ে, এবং এই সরলরেখার ডিরেকশন রেশিও হচ্ছে abc। তো রেশিও জানা মানে কোসাইন জানা, আসলে কোনো সমস্যা নেই, কারণ রেশিও থেকে কোসাইনে যাওয়া যায়। তাহলে কোনো একটা সরলরেখা যদি সিমেট্রিক্যাল ফর্মে দেওয়া থাকে আমরা কিন্তু ইজিলি দুইটা ইনফরমেশন পাই ওখান থেকে, একটা নির্দিষ্ট বিন্দু যে বিন্দু দিয়ে সরলরেখাটা পাস করে এবং ওই সরলরেখার ডিরেকশন রেশিও বা ডিরেকশন কোসাইন। তো এখন দেখো এইটা তো সিমেট্রিক্যাল ফর্মে নাই, জাস্ট দুইটা প্লেন দেওয়া আছে, আমরা জানি দুইটা প্লেনের ইন্টারসেকশন হচ্ছে একটা সরলরেখা। তাহলে এখানে ওই ফর্মে জাস্ট দুইটা প্লেনের ইকুয়েশন দিয়ে দিছে ওরা। তাহলে এখান থেকে তুমি ডিরেকশন রেশিও কিভাবে বের করবা? তাহলে আমাদের কাজ হবে, এই যে এই ফর্মে যদি দেওয়া থাকে, আসলে দুইটা প্লেনের ইকুয়েশন সরাসরি লিখে দিছে। দুইটা প্লেন কি ছিল?
একটা হচ্ছে a1x plus b1y plus c1z plus d1 সমান 0, এটা একটা প্লেন। আরেকটা হচ্ছে a2x plus b2y plus c2z plus d2 সমান 0, আরেকটা প্লেন। তাদেরকে একসাথে লিখছে। তো একসাথে লেখা মানে আর তারা দুইটা প্লেন না, এখন তাদের ইন্টারসেকশনটাই বুঝাবে, এবং আমরা জানি তাদের ইন্টারসেকশন হচ্ছে একটা সরলরেখা। তাহলে এই ফর্মে থাকলে আমরা কিভাবে ডিরেকশন রেশিও পেতে পারি? তো দেখো আমাদের টেকনিক হচ্ছে এটাই, আমরা এদের সমান্তরাল প্লেন চিন্তা করি, মানে এদের সমান্তরাল বা যেহেতু এটা একটা রেখা, সমান্তরাল রেখা চিন্তা করি আমরা, যে রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে, তাহলে মূল বিন্দু দিয়ে গেলে d1 এর মান শূন্য হয়ে যাবে না? জি স্যার। কারণ তুমি দেখো d1 থাকলে কিন্তু আর মূল বিন্দু দিয়ে যাচ্ছে না, যদি d1 না থাকে তখন কিন্তু x y z 0 0 0 বসালে স্যাটিসফাই করবে। এই জন্য তাহলে মূল বিন্দু দিয়ে যদি পাস করে, কারণ তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি d1 কে 0 করি আমার কিন্তু ডিরেকশন রেশিও বা ডিরেকশন কোসাইন কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে সমান্তরাল রেখাই পাচ্ছি আমরা। যেমন আমি তোমাদের বলি, আমি 2 ডাইমেনশনের উদাহরণটা দিই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। মনে করো এই হচ্ছে 2 ডাইমেনশন, এটা একটা সরলরেখা, তার সমীকরণ মনে করো তুমি x মাইনাস y সমান 1 ফর এক্সাম্পল। তো এটা যদি এই বিন্দু দিয়ে পাস করে, মূল বিন্দু দিয়ে পাস করে, জাস্ট এখানে 1 এর মান আমি 0 বসাই দিব। দেখো এখন এটা হচ্ছে কি y সমান x, তাই না? দেখো তো ঠিক আছে কিনা? জি স্যার। সমান্তরাল কিনা দেখো, তারা সমান্তরাল কিন্তু। ওকে, কারণ আমি এই অংশে কোনো পরিবর্তন করি নাই, এই যে x মাইনাস ওয়াই এই অংশে আমি হাত দিইনি, কারণ এই অংশ থেকে আমার ঢাল আসে, এখানে আসে ওই অংশ থেকে ডিরেকশন কোসাইন, এই জন্য এই অংশে আমি কোনো চেঞ্জ করিনি, তার মানে ইকুয়েশনটা সমান্তরালই আছে। আমি শুধুমাত্র এই যে এটাকে 0 করছি। আচ্ছা এখানে একটু ভুল আছে, এটা 0 হবে, এটা থাকবে না। সমান 0 সমান এই, একটু ক্যালকুলেট, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এই অবস্থা হবে এখন। এখন হচ্ছে ইকুয়েশনটা এটা, মানে d1 আর d2 চলে গেল মূল বিন্দুগামী হওয়াতে। এখন দেখো যেহেতু তিনটা ভেরিয়েবল আমরা এখন ইজিলি সলভ করতে পারবো, এই দুটো ইকুয়েশন আবার আমরা সলভ করব। একটা হচ্ছে a1x plus b1y plus c1z সমান 0, আর একটা হচ্ছে a2x plus b2y plus c2z সমান 0। এই দুইটা ইকুয়েশনকে আমরা এবার সলভ করব। কারণ দেখো তুমি, কেন আমি সমান্তরাল রেখার হেল্প নিচ্ছি ডিরেকশন রেশিও বের করার জন্য? কারণ হচ্ছে তুমি দেখো 2 ডাইমেনশনে সমান্তরাল রেখা দুইটার ঢাল কি থাকে? একই থাকে, ঢাল কি চেঞ্জ হয়? না স্যার। না স্যার। অনুরূপভাবে ডিরেকশন কোসাইনের ক্ষেত্রেও সেম, সমান্তরাল রেখাগুলোর ডিরেকশন কোসাইন কোনো পরিবর্তন হবে না। এই কারণে ইনিশিয়ালি যে ইকুয়েশন দেওয়া ছিল তার ডিরেকশন রেশিও বের করা যে কথা, তার সমান্তরাল রেখার ডিরেকশন রেশিও বের করা একই কথা। এই কারণে আমরা এই যে সমান্তরাল রেখার হেল্প নিচ্ছি আর কি। তাহলে আমরা এই যে দেখো এখন এই যে যেটা বললাম, এই দুটো ইকুয়েশন এবার আমরা সলভ করব। তাহলে সলভ করে আমরা এটা পাচ্ছি। তাহলে এখন নিচে যেগুলো পাচ্ছি আমরা, এগুলোই হচ্ছে আমার ডিরেকশন রেশিও, এগুলোই হচ্ছে আমার ডিরেকশন রেশিও। এই যে b1 c2 মাইনাস এগুলো, তাহলে which show the direction ratios of the line proportional to this। তাহলে এভাবেই আমরা ডিরেকশন রেশিও বের করতে পারবো। বুঝতে পারছো সবাই কেন ডিরেকশন রেশিও বলতো এগুলো? কারণ এই যে এটা এখন কোন ফর্মে আছে, আমার সরলরেখাটা তো মূল বিন্দুগামী, তাহলে x minus 0 divided by a, y minus 0 divided by b, z minus 0 divided by c, তাহলে নিচে হচ্ছে a b c, এই যে a এটা b এটা c, তাহলে নিচে যদি a b c হয়, x minus 0 divided by a, y minus 0 divided by b, z minus 0 divided by c, তখন a b c কে কি বলবো আমরা? a b c কি? রেশিও। ডিরেকশন রেশিও। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা মানে ডিরেকশন দুইটা সরলরেখার দুইটা প্লেনের ইন্টারসেকশন দেওয়া ছিল একটা সরলরেখা, তার ডিরেকশন রেশিও গুলো আমরা বের করলাম। তাহলে বের করার টেকনিকটা খেয়াল রাখো, যদি সিমেট্রিক্যাল ফর্মে না দেয় এভাবেই আমাদের বের করতে হবে। এরপরে দেখো আমরা সিমেট্রিক্যাল ফর্মে কিভাবে নিব, তাহলে আমরা সিমেট্রিক্যাল ফর্মে কিভাবে নিতে পারি?
এটা তো আর সেই সরলরেখা নাই। এটা কি সেই সরলরেখা আছে? এটা কিন্তু তার সমান্তরাল রেখা। এটার হেল্প নিয়ে আমরা ডিরেকশন রেশিওটা পাচ্ছি, বাট ওই রেখা তো আর আমি পাচ্ছি না। তাহলে এখন আমরা ওই রেখার সিমেট্রিক্যাল ফর্ম কিভাবে পেতে পারি? তবে সিমেট্রিক্যাল ফর্মের জন্য একটা হেল্প আমাদের হবে, সেটা হচ্ছে ডিরেকশন রেশিও আমরা পেয়ে গেলাম। এখন একটা বিন্দু লাগবে। দেখো আমার সিমেট্রিক্যাল ফর্মের জন্য দুইটা ইনফরমেশন দরকার, একটা বিন্দু, যে বিন্দু দিয়ে সরলরেখাটা পাস করবে, আর একটা হচ্ছে তার ডিরেকশন রেশিও বা ডিরেকশন কোসাইন। তা আমরা ডিরেকশন রেশিও তো পেয়ে গেলাম, তাহলে একটা বিন্দু লাগবে আমার এখন, যে বিন্দু দিয়ে ওই প্লেনটা ওই সরলরেখাটা পাস করে। তাহলে আমরা সিমেট্রিক্যাল ফর্মে তাকে লিখতে পারবো x - x1 ডিভাইড বাই a সমান y - y1 ডিভাইড বাই b সমান z1 - z1 ডিভাইড বাই c। ওই ফর্মে আমরা তখন লিখতে পারবো। এখন দেখি তাহলে আমরা একটা বিন্দু কিভাবে আমরা পেতে পারি। দেখো একটা বিন্দু পাওয়ার জন্য ওদের টেকনিকটা খেয়াল করো। ওরা ধরে নিল যে সরলরেখাটা xy প্লেনকে ছেদ করবে। একটা জিনিস খেয়াল করো, আমি দেখাই তোমাকে। এই যে ওরা ধরে নিল সরলরেখাটা, যে সরলরেখাটার কথা আমরা বলতেছি x y z, সেই সরলরেখাটা এই হচ্ছে নিচের ফ্লোরটাই হচ্ছে xy প্লেন। তাহলে সরলরেখাটা এইভাবে যাচ্ছে, মনে করো এইভাবে যাচ্ছে। তাহলে xy প্লেনে একটা বিন্দুতে ছেদ করছে, তারপর ওটা ছেদ করে বের হয়ে গেল নিচের দিকে। তাহলে একটা xy প্লেনের উপর একটা বিন্দু আমরা পাচ্ছি। তাহলে সরলরেখাটা যদি xy প্লেনকে ছেদ করে, xy প্লেনের উপর কার মান শূন্য? z এর মান স্যার। z এর মান শূন্য। তাহলে আমার x এর মান থাকবে, y এর মানও থাকবে, z এর মান থাকবে না, z এর মান শূন্য। তাহলে আমি যদি z এর মান শূন্য বসাই দিই, z এর মান শূন্য বসাই দিই, ইকুয়েশনটা এরকম হয়ে যাবে না? ইকুয়েশন দুইটা এরকম হয়ে যাবে না? প্লেন দুইটা, প্লেনের ইকুয়েশন কি ছিল? a1x plus b1y plus c1z plus d1 সমান 0। z শূন্য হলে এরকম হয়ে যাবে, z শূন্য হলে এরকম হয়ে যাবে। এখন এই দুটো আমরা সলভ করে তাহলে একটা ছেদবিন্দু আমরা পেয়ে গেলাম। এই যে একটা ছেদবিন্দু আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে সেই বিন্দু x1 y1 0। এটাই হচ্ছে সেই বিন্দু x1 y1 0 বিন্দু। এটা তো তুমি প্রশ্ন করতে পারো, যদি xy প্লেনকে ছেদ না করে, নাও করতে পারতো, যদি এটা এই সরলরেখাটা নিজেই যদি xy প্লেনের সমান্তরাল হতো, তাহলে কি আর xy প্লেনকে ছেদ করতো? না স্যার। করতো না। তখন তখন দেখা যেত যে এই যে নিচের যে ডিনোমিনেটর এটা 0 হয়ে যাবে। তুমি সলভ করলে দেখতে পারবা সেই সমস্ত ক্ষেত্রে এটা 0 চলে আসবে, নিচে কাটাকাটি চলে যাবে আর। তো তখন কিন্তু আবার xy প্লেনের সমান্তরাল হলে কিন্তু আবার অন্য প্লেনকে তো ছেদ করবে, তখন yz প্লেন দিয়ে যাবে নাকি না? জি স্যার। আবার যদি yz আবার যদি ওইটারও সমান্তরাল হয়, মনে করো প্লেনটা এভাবে যাচ্ছে, এই সরলরেখাটা এভাবে যাচ্ছে, তাহলে নিচেরটারও সমান্তরাল, yz প্লেনেরও সমান্তরাল, তখন কোন প্লেন দিয়ে যাচ্ছে? আবার আবার xz প্লেনকে ছেদ করতেছে এখানে। তার মানে আলটিমেটলি আমি যে কোনো একটা ধরে একটা বিন্দু বের করতে পারবো আর কি। আমি যদি প্রথমটা ফেল হয়, আমার z সমান 0 ধরে যদি আমি বিন্দু না পাই, আমরা x সমান 0 ধরবো। তাও যদি আমি কোনো বিন্দু না পাই, y সমান 0 ধরবো। আলটিমেটলি আমি একটা বিন্দু পাবোই। বুঝতে পারছো? কারণ তিনটা প্লেনের কোনো না কোনো একটা প্লেনকে ইন্টারসেক্ট করবেই, তো আমি একটা বিন্দু পাবোই। ওকে, তাহলে আমরা বিন্দু পেয়ে গেলাম। এর আগের আর্টিকেলে আমরা কি পেয়েছিলাম? ডিরেকশন রেশিও পেয়েছিলাম। তাহলে একটা বিন্দু আর ডিরেকশন রেশিও এখন আমরা সিমেট্রিক্যাল ফর্মে ইজিলি লিখতে পারবো। কিভাবে লিখবো আমরা এখন? এই যে x - x1 ডিভাইড বাই a, a মানে হচ্ছে এটা, y - y1 ডিভাইড বাই b, b মানে এটা, z - 0 ডিভাইড বাই c। 0 কেন? কারণ একটা বিন্দু লাস্টেরটা ছিল 0, c মানে হচ্ছে এটা। তাহলে আমরা আমাদের ইনিশিয়ালি কিভাবে দেওয়া ছিল প্লেনটা, এরকম দুইটা প্লেনের ইকুয়েশন দেওয়া ছিল সরলরেখাটা। ইনিশিয়াল সরলরেখাটি ছিল জাস্ট দুইটা প্লেন, সেখান থেকে আমরা সিমেট্রিক্যাল ফর্মে কনভার্ট করে নিলাম। এটা কিন্তু খুবই জরুরি, এটা আমাদের লাগবে, এই কাজটা করতে হবে আমাদের। বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে এটা আমার ইউজ করতে হবে, কারণ মাঝে মধ্যে দেখা যায় আমার সরলরেখাটা সরাসরি দেওয়া থাকে না, একটু এইভাবে তখন আমাদের করে নিতে হবে আর কি। বুঝতে পারছো কনভার্সনটা কিভাবে কনভার্ট করব? বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে আমি একটা কাজ দিই তোমাদের। খাতা জি কলম, স্যার। হ্যাঁ খাতা কলম নাও সবাই। আমি একটা প্রবলেম দিচ্ছি,
সিমেট্রিক্যাল ফর্মে এনে দেখাও, এটা আমরা ইউজ করবো আর কি, এই জন্য এই জিনিসটা একটু তোমার করে দেখতে হবে। আমি একটা সরল রেখা দিই যেটা সিমেট্রিক্যাল ফর্মে নাই। এক্সারসাইজে তো প্রথম দিকে থাকার কথা। রাইট, এটা এই যে 15 নাম্বার, এখানে আনসারও দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ফর্মে আনতে বলছে আর কি। এটা দেখি, এটা করো তো 15 নাম্বারটা সবাই একটু করো, খাতা কলম নাও। আমি রেকর্ডিং পজ দিচ্ছি, তোমাদের আমি 5 মিনিট সময় দিলাম। এটাকে তোমরা স্ট্যান্ডার্ড ফর্ম এই যে সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে আসবা। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে কনস্ট্যান্ট দুইটাকে শূন্য ধরবা। মানে প্রথমে সলভ করবা তুমি 5x + 2y - 2z সমান 0 এবং x - 2y - 6z সমান 0, সেই দুটো সলভ করে তুমি এই যে 4 - 7 3 ডিরেকশন রেশিও পেয়ে যাবা। এরপরে তুমি সলভ করবা z সমান 0 ধরে। ওরা অবশ্য ধরছে কাকে 0? ওরা কিন্তু x কে 0 ধরছে, দেখো এই যে x - 0 পাইছে। আচ্ছা ফাইন, x কে 0 ধরো, তাহলে x কে 0 ধরো, তারপর সলভ করো তুমি কোনটা? 2y - 2z + 1 সমান 0 এবং -2y - 6z + 17 সমান 0। এই দুটো সলভ করে তুমি সলিউশন পাবা কি? 0 - 5/2 এবং 2, ওই বিন্দুটা। তার কনস্ট্যান্ট 0 ধরে পাবা নিচের গুলো ডিরেকশন রেশিও, আর x 0 ধরে পাবা কোঅর্ডিনেট বিন্দুটা। বুঝতে পারছো কি করতে হবে? জি স্যার। ওকে, তাহলে আমি 5 মিনিট সময় দিচ্ছি তোমাদের। আমি রেকর্ডিং একটু পজ রাখি, তোমরা করে আমাকে জানাও কত পাচ্ছ। আচ্ছা, বিন্দুগুলো বের করার ক্ষেত্রে তুমি কি করছো একটু আমাকে বলো তো। স্যার x 0 ধরছো তাই তো? জি স্যার, তারপরে স্যার দুইটা ইকুয়েশন সলভ করছি। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তাহলে তুমি যদি x 0 ধরো তাহলে x বাদ বাকি যে দুইটি ইকুয়েশন আসে তাহলে তুমি এগুলোর জন্য পাবা। তাহলে x তো অটোমেটিক 0, তাহলে y কত পাইছো বললা? স্যার -5/2। আচ্ছা -5/2, আর এটা হচ্ছে -2, এই তো? জি স্যার। আচ্ছা, তো তারপরে এবার তুমি এই যে ডিরেকশন, এটা কি তুমি ক্যালকুলেটরে করছো? না স্যার, খাতায় করছি। আমার তো মনে হয় তুমি ক্যালকুলেটরে করছো। স্যার খাতায় করছি। অন্য কেউ কি করছো? একজন বলতেছে করছে ও, আর অন্য কেউ? আমি তো সবাইকে করতে বলছি, আর কে কি করছো একটু বলো তো। স্যার আমি করছি। কত আসছে? স্যার ওইটা স্যার আমি মেইনলি স্যার ওখানে 3টা ভেরিয়েবল আছে না, x y z। হ্যাঁ হ্যাঁ, স্যার ওইটা তো স্যার সলভ করার জন্য স্যার 3টা ইকুয়েশন লাগবে না? তখন তো স্যার এটা পারতেছি না জন্য, মানে কিন্তু y আর মানে এমনি নরমালি x 0 ধরে ওইটা বের করছি, 2 y আর z ধরে y z আর ওইটা ধরে। yz কত পাইছো? স্যার y এর মান -5/2 পাইছে, ওইটা -2 পাইছে। আচ্ছা, -5/2 দিলে হচ্ছে -10 +4 +1, সরি -5। আচ্ছা, তো অন্যটা আমি তো বলছি তোমাদের এই যে এটা বাদ দিবা, 0 ধরো, এটা কনস্ট্যান্ট। তো তোমার তো আমি কি বলছিলাম, আমি তোমাদের ওইদিকে যে দেখালাম ওখানে কি ছিল? ওখানে ছিল এরকম না, এই যে একটা হচ্ছে 5x, তোমার তিনটা ইকুয়েশন কি দরকার? শুধু শুধু 2y - 2z সমান 0, আর একটা ইকুয়েশন হচ্ছে x - 2y সরি -6z সমান 0। তাহলে তুমি বজ্রগুণন পদ্ধতিতে সলভ করো, x এর নিচে কত, y এর নিচে কত, z এর নিচে কত, নিচে যা আসবে এগুলোই হচ্ছে তোমার ডিরেকশন রেশিও। নিচে কত আসে? তাহলে আমি x যদি হিসাব করি তাহলে
12 মাইনাস 4, আর y এর নিচে আসবে এই দিক থেকে তখন -2 প্লাস হয়ে যাবে এটা 530, আর z এর নিচে আসবে -10 -2, তাহলে x এর নিচে কত পাচ্ছি আমরা 16 -16, Yes, sir. y এর নিচে পাচ্ছি আমরা 28, 28. z এর নিচে পাচ্ছি আমরা -12। এখন তুমি সবগুলোকে কি দিয়ে ভাগ দিতে পারবা? Up দিয়ে দেবে। স্যার 4 দিয়ে, জি স্যার 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে যদি দিই তাহলে হবে, আচ্ছা -4 দিয়ে দিই, -4 দিয়ে দিলে এটা হয়ে যাবে 4, -4 দিয়ে দিলে -7, আর -4 দিয়ে যদি দিই এটা হয়ে যাবে 3। মিলছে কিনা দেখো, ওই যে 4 -7 3, ঠিক আছে? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। এভাবেই বের করতে বলছিলাম আমি, এখানে তোমার আরেকটা ভেরিয়েবলের আরেকটা ইকুয়েশনের তো কোনো দরকার ছিল না। স্যার এটা স্যার বসড গুণনটা একটু স্যার মনে করছে তো একটু মানে এখানে ইউজ করতে পেরেছে স্যার, ওইটা মাথায় একটু চলে গেছিল। আচ্ছা যাই হোক, তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে দুইটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম, ডিরেকশন রেশিও এবং একটা বিন্দু। তাহলে আমরা এখন লিখতে পারবো, এই হচ্ছে আমার ইকুয়েশন। ওকে, জি স্যার। আচ্ছা এরপরে আর কি কি থিওরি আছে আমরা একটু দেখে নিই আগে, তারপরে আমরা ফাইনালি সব প্রবলেম সলভিং এ চলে যাব। তা আমরা এখন দেখলাম সিমেট্রিক্যাল ফর্ম, হ্যাঁ সিমেট্রিক্যাল ফর্ম দেখলাম। এরপর হচ্ছে ডিসটেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ লাইন। এটা আসলে আমার নতুন করে দেখানোর দরকার নাই, এটা আমরা যখন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট পড়েছিলাম তখনই আমরা এই টাইপের প্রবলেম সলভ করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই যে এরকম একটা ফিগার এঁকে আমরা PN এই লম্ব দূরত্বটা বের করেছিলাম, মনে আছে না? আমি বলেছিলাম দুইটা ইনফরমেশন আমার জানতে হবে, একটা হচ্ছে যে যার অভিক্ষেপ নিব তার দুইটা প্রান্ত বিন্দু, এবং যার উপরে নিব তার ডিরেকশন কোসাইন। ঠিক আছে, মনে আছে এই কথাগুলো? জি স্যার। ফলে আমরা এই যে PN লম্ব দূরত্বটা বের করতে পারবো। ওকে, ওই যে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আর কি, তাহলে এটা ওখান থেকেই আসবে, এটা আমি এই জন্য আর দেখাচ্ছি না। আচ্ছা, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যাঙ্গেল, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ লাইন এন্ড এ প্লেন। এটা কিভাবে করতে পারি? তুমি খেয়াল করো, একটা লাইন আর একটা প্লেন, অ্যাঙ্গেল বিটুইন এ লাইন এন্ড এ প্লেন। তাহলে লাইনের ইকুয়েশনটা সিমেট্রিক্যাল ফর্মে আছে, আর প্লেনের ইকুয়েশনটা এটা। আচ্ছা, প্লেনের ইকুয়েশনে একটু ভুল আছে, এদের ভুলটা হচ্ছে ax হবে এখানে ax প্লাস by প্লাস cz প্লাস d সমান 0। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি যদি ফিগারের মাধ্যমে দেখাই, ব্যাপারটা এরকম, এই হচ্ছে প্লেন, আরেকটা হচ্ছে এই হচ্ছে লাইন। মনে করো তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এটা, প্লেনের উপর আমি একটা রেখা আঁকলাম সুবিধার্থে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এটা, এটাই আমার বের করতে হবে, মানে অ্যাঙ্গেল বিটুইন লাইন এন্ড প্লেন। ফিগারটা বুঝতে পারছো? বুঝো না ফিগার? একটু আরেকবার বলবেন? ফিগার তো দেখা যাচ্ছে, আরেকবার বলি আর না বলি কি, এই যে দেখো এই হচ্ছে নিচেরটা হচ্ছে প্লেন একটা, আর এটা একটা লাইন রেখা এল, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সেটা আবার বের করতে হবে, ওই রেখাটা ওই প্লেনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটা। বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো প্লেনের ইকুয়েশন থেকে এবিসি কি, প্লেনের ইকুয়েশনের মধ্যে এবিসি কি রেশিও স্যার। কার? প্লেনের। বুঝিনি, আবার বলো। স্যার প্লেনের রেশিও। প্লেনের রেশিও না, আমি এটা চিল্লাই অনেকবার বলছি তোমাদের, এটা হচ্ছে প্লেনের উপর স্যার একটা যে লম্ব আছে ওই লম্বের রেশিও। প্লেনের উপর লম্বের, রাইট, প্লেনের উপর যে একটা লম্ব রেখা নরমাল বলি আমরা তাকে, এইটার ডিরেকশন রেশিও হচ্ছে এবিসি। আর প্লেনের জন্য কি এলএমএন, সরি লাইনের জন্য দেওয়া আছে এখানে ডিরেকশন কোসাইন এলএমএন। এই অ্যাঙ্গেলটা কত হবে এখন বলো তো? স্যার আগে একটা ল পড়ছে ওইটা দিয়েছে।
90 ডিগ্রি মাইনাস 90 জি স্যার। রাইট। তাহলে দেখো তো আমরা ফর্মুলা জানি কি, মনে করো এই যে দুইটা রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা কি জানি, এই রেখা একটা হচ্ছে এই রেখা আর একটা হচ্ছে এই রেখা। তাহলে cos থিটা সমান এটা জানো, এই ফর্মুলা আমরা জানি না, জি স্যার। a1 a2 plus b1 b2 plus c1 c2 divided by root over a1 square plus b1 square plus c1 square into root over a2 square plus b2 square plus c2 square, ওইটাই ওই ফর্মুলা। তাহলে আমরা কি করলাম, এই যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা দিলাম, কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90। আমি এই রেখা দুইটার বের করতেছি, খেয়াল করো এই রেখা দুইটা রেখার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে 90 মাইনাস থিটা, তো cos 90 মাইনাস থিটা সমান কি, sin থিটা। তাহলে আমরা ফর্মুলা অনুসারে থিটা এর মান, আমার দরকার থিটা এর মান, এই যে দেখো থিটা, আমি ইনডিরেক্টলি থিটা পেয়ে যাচ্ছি, এই যে থিটা পেয়ে যাচ্ছি, থিটা হচ্ছে আমার দরকার, যেটা অ্যাঙ্গেল বিটুইন লাইন এন্ড প্লেন, এটাই হচ্ছে ফর্মুলা। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এর কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি প্যারালালিজম আছে, এটা প্যারালালিজম, তাহলে থিটা সমান 0 হবে আর কি। আর পারপেন্ডিকুলারিটি হচ্ছে এটা, মানে এখন উল্টা, এখন প্যারালাল হলে এটা 0, পারপেন্ডিকুলার হলে এটা, মানে এখন চেঞ্জ হয়ে গেছে আর কি। কারণ কারণ কি, তুমি ওই যে ফিগার দেখলেই তুমি বুঝতে পারবা কেন উল্টা হয়ে গেল এখন। কারণ হচ্ছে একটা প্লেন আর একটা লাইন, তো কেন এটা কন্ডিশন অফ প্যারালালিজম, কেন এটা পারপেন্ডিকুলারের মতো, তাহলে প্যারালাল হবে কখন, প্যারালাল হলে কি হচ্ছে দেখো, তুমি এই লাইনটা যদি প্যারালাল হয়, এই লাইনটা যদি প্যারালাল মানে কি, এটার এখানে থাকা, হ্যাঁ, তখন মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তো তখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে, কারণ প্লেনের নরমাল এবং রেখা তার মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে তখন 90 ডিগ্রি, তখন এটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি, এটা আর থাকবে না। এই জন্য 0 ডিগ্রি হলে প্যারালাল, তাহলে প্যারালাল হলে আমরা শর্ত পাচ্ছি পারপেন্ডিকুলারেরটা, কারণ দেখো তুমি sin 0 সমান তো 0, তাহলে উপরেরটা 0 আর কি। আর পারপেন্ডিকুলার হলে কি হচ্ছে দেখো, পারপেন্ডিকুলার হলে এই হচ্ছে আমার প্লেন, যদি রেখাটা যদি পারপেন্ডিকুলার হয় সেটা এটার সমান্তরাল হচ্ছে, প্লেনের নরমালের সাথে সমান্তরাল হচ্ছে, এই হচ্ছে রেখা, এই হচ্ছে প্লেনের উপর লম্ব রেখা, তারা সমান্তরাল, তো সমান্তরাল হলে কন্ডিশন অফ প্যারালালিজম। কিন্তু এটা কি পারপেন্ডিকুলারিটি কন্ডিশন, পারপেন্ডিকুলারিটি অফ এ লাইন এন্ড প্লেন, সেটা কিন্তু ওই যে প্যারালালের মতো শর্তটা, জিনিসটা বুঝতে পারছো? একটু উল্টা হচ্ছে, কারণ এখানে একটা রেখা ইউজ করছে, আমরা একটা প্লেন ইউজ করছি, দুইটা প্লেন বা দুইটা রেখা হলে এরকম আর উল্টা হতো না, এখানে কিন্তু একটা রেখা একটা প্লেন, এই কারণে। তাহলে এই জিনিসগুলো, কনসেপ্ট গুলো কিন্তু বুঝতে হবে তোমার একটু, তোমাদের যদি এই যে অনলাইনে যদি এক্সাম হয়, এই কনসেপ্ট গুলোর উপর বেস করে প্রবলেম দেওয়া হবে, যে প্রবলেম গুলো হয়তো এখানে নাই, কিন্তু কনসেপ্টটা তোমার যেহেতু জানা আছে, তুমি সলভ করতে পারবা আর কি। এই যে এই ধরনের অ্যাঙ্গেল গুলো দেওয়া হবে, অ্যাঙ্গেল বের করা। আচ্ছা, এখানে একটা কন্ডিশন, এটা মনে হয় ইউজফুল একটা কন্ডিশন, আমাদের কাজে লাগবে ইন ফিউচার। টু ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট দ্য লাইন মে লাই অন এ প্লেন, মানে এই প্লেনটা, সরি, এই রেখাটা এই প্লেনের উপর লাই করবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আমি যদি ফিগারের মাধ্যমে দেখাই, ধরো এই হচ্ছে আমার প্লেন, তাহলে রেখাটা এটার উপর শুয়ে থাকবে বরাবর, এই হচ্ছে রেখা। এই শর্ত কোন শর্তে, শর্তটা কি তাহলে দেখো এরা কিভাবে করছে, if the line lies in the plane then for all values of r the point should lie on the plane, মানে hocche ki ei je eta সমান তুমি যদি r ধরে নাও, এটা সমান যদি তুমি r ধরো, তাহলে x সমান কি পাবা, এখান থেকে x সমান পাবা দেখো x1 plus lr, y সমান পাবা y1 plus mr, z সমান পাবা z1 plus nr। বুঝতে পারছো? এই যে মানগুলো আমি বের করলাম x y z এর মান,
তো এই 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 বিন্দুটা XYZ এটা কার উপরস্থ বিন্দু? রেখার উপরস্থ বিন্দু না? এই যে XYZ এগুলো তো রেখার উপরস্থ বিন্দু, তাই না? জি স্যার। XYZ তো রেখার উপরস্থ বিন্দু, চলক বিন্দু মানে কি? ওটা রেখার উপরস্থ বিন্দুই, এটা চলক বিন্দু। তাহলে এটা এই রেখার উপর অবস্থিত একটা বিন্দু। তাহলে এখন এই এই যে বিন্দুগুলো, মানে যদি সরল রেখাটা প্লেনের উপর থাকে, তাহলে এই যে বিন্দু XYZ এটা কার এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে নাকি না? জি স্যার। করবে, স্যার। কারণ এটা হচ্ছে প্লেন। তাহলে যদি এই রেখাটা এই প্লেনের উপর থাকে, তাহলে রেখার উপরস্থ বিন্দু প্লেনকেও স্যাটিসফাই করবে, এটাই হচ্ছে কথা। তো সেই কাজটাই আমরা করলাম। এটা দেখো আমরা প্লেনের XYZ এ রেখার বিন্দুটা আমরা বসাই দিলাম, এই ফলে আমরা এটা পেলাম। তো এখান থেকে আমরা দুইটা শর্ত পাচ্ছি, এটা সমান 0 হবে যদি কি হয়, AL প্লাস BM প্লাস NC সমান 0 হয় এবং এইটা সমান 0 হয়। তাহলে আমরা এই দুইটা শর্ত পাচ্ছি এখান থেকে, এই 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা এই দুইটা শর্ত পাচ্ছি। তো AL প্লাস BM প্লাস CN এটা কি? এটা কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি, মনে আছে? জি স্যার। জি স্যার। এটা দেখো যদি রেখাটা যদি শুয়ে থাকে তাহলে প্লেনের লম্বটা রেখার সাথে কিভাবে থাকবে? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারলি থাকবে। এই জন্য এই শর্ত AL প্লাস BM প্লাস CN সমান 0, যেখানে ABC হচ্ছে, এগুলো হচ্ছে ABC যে লম্ব রেখার ডিরেকশন রেশিও, আর LMN কি? LMN হচ্ছে এই যে রেখাটা এর মধ্যে শুয়ে আছে সেই রেখার ডিরেকশন কোসাইন LMN। এই জন্য তাদের মধ্যবর্তী সম্পর্ক হচ্ছে লম্বের সম্পর্ক, এই জন্য কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে এই যে প্লেনের, আমরা জানি সিমেট্রিক্যাল ফর্মে যদি লাইনের ইকুয়েশন দেওয়া থাকে সেখান থেকে আমরা দুইটা ইনফরমেশন পাই, একটা হচ্ছে LMN ডিরেকশন কোসাইন, আর একটা হচ্ছে x1 y1 z1। মানে কি? একটা বিন্দু, যে বিন্দু দিয়ে রেখাটা পাস করবে, তো সেই বিন্দু দিয়ে যদি রেখাটা যদি প্লেনের উপর শুয়ে থাকে, তাহলে সেই বিন্দুটা অবশ্যই প্লেনকেও কি করবে? স্যাটিসফাই করবে। সেটাই হচ্ছে এই দ্বিতীয় শর্ত। ক্লিয়ার কিনা? জি স্যার। এই যে x1 y1 z1 বিন্দুটা রেখার উপরস্থ বিন্দু, সেটা আমরা প্লেনের এখানেও বসাই দিলাম। ওকে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা শর্ত, মানে কোন শর্তে একটা রেখা একটা প্লেনের উপরে থাকবে সেটা আমরা দেখলাম আর কি। আচ্ছা, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু লাইনস, দুইটা রেখার মধ্যবর্তী শর্টেস্ট ডিস্টেন্স মানে ক্ষুদ্রতম দূরত্ব। তো অবভিয়াসলি লম্ব দূরত্বই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। তো এটা আমরা কখন পাবো? যদি রেখা দুইটা কখনোই ছেদ না করে, ছেদ করলে তো শর্টেস্ট ডিস্টেন্স 0, তারা ছেদ করেই ফেললো। তাহলে বেসিক্যালি দুইটা রেখার শর্টেস্ট ডিস্টেন্স পাবো আমরা যদি রেখা দুইটা একটা আরেকটাকে ছেদ না করে। এই জিনিসটা একটু তোমার বুঝতে হবে। তাহলে মনে করো আমার দুইটা রেখা দেওয়া আছে, এরকম দুইটা রেখা 1 আর 2 সিমেট্রিক্যাল ফর্মে। তো এখান থেকে আমরা দুইটা ইনফরমেশন জানি, একটা হচ্ছে একটা বিন্দু, যে বিন্দু দিয়ে রেখাটা পাস করে সেটা হচ্ছে x1 y1 z1 বিন্দু। এই যে ওরা নাম দিছে ওদের বি, প্রথম সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে পাস করে, এবং তার ডিরেকশন কোসাইন L1 M1 N1। এই যে L1 M1 N1, এটা আসলে কোনো বিন্দু না, এটা এ দেওয়ার দরকার নাই এখানে। আচ্ছা, এ বোধহয় এটা এমনি লিখছে এ বি রেখা বুঝাতে, বাট এটা কিন্তু স্থানাঙ্ক না। L1 M1 N1 হচ্ছে ওই সরল রেখার এ বি সরল রেখার ডিরেকশন কোসাইন। আচ্ছা, দ্বিতীয় রেখার ক্ষেত্রেও একই, একটা বিন্দু আমরা জানি x2 y2 z2, এই হচ্ছে একটা বিন্দু x2 y2 z2, এবং সেটার ডিরেকশন কোসাইন হচ্ছে L2 M2 N2। তাহলে এই ইনফরমেশনটুকু আমরা জানি। এখন আমাদের এদের মধ্যবর্তী শর্টেস্ট ডিসটেন্স, ক্ষুদ্রতম দূরত্বটা বের করতে হবে। তো ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে আসলে তাদের লম্ব দূরত্ব। বুঝতে পারছো? এই লম্ব দূরত্বটাই আমাদের এখন বের করতে হবে।
এটা আমরা কিভাবে বের করতে পারি? তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে বি আর ডি আমি যদি যোগ করে দিই, বি কিন্তু আমার জানা আছে। কিভাবে জানা আছে? কারণ ওই সিমেট্রিক্যাল ফর্ম থেকে আমরা একটা বিন্দু জানি, সেটাই হচ্ছে আমার বি। আর ডি কি? ডি হচ্ছে আরেকটা বিন্দু, ওটাও কিন্তু আমরা জানি সিমেট্রিক্যাল ফর্ম থেকে। এটা আসলে আমি যদি তোমাদের ফিগারের মাধ্যমে দেখাতে পারি, আসলে 3 ডাইমেনশনাল জিনিসগুলো দেখানো খুবই টাফ। মনে করো আমার একটা সরলরেখা এইভাবে আছে, একটা সরলরেখা মনে করো এইভাবে আছে, আর একটা সরলরেখা মনে করো তুমি এইভাবে আছে। তো তারা কি কখনো ইন্টারসেক্ট করবে? কি মনে হয় তোমার? না স্যার, করবে না। ইন্টারসেক্ট করবে না। তুমি খেয়াল করো একটা জিনিস, তোমার যদিও মনে হচ্ছে এটা তো এদিকে টান দিলে তো ওদের ইন্টারসেক্ট করে ফেলবে, না, এটা কিন্তু উপরে। খেয়াল করো, এটা উপরে, এটা কার সমান্তরাল? এটা এক্স অক্ষের সমান্তরালে যাচ্ছে এদিকে, এটা উপরে একটু। আর এই যে যেটা আঁকলাম এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরালে এদিকে যাচ্ছে, এটা একটু এটার নিচে। তাহলে এরা একটা একটাকে কখনোই টাচ করবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এদের একটা কিন্তু দেখো, একটা পর্যায়ে কিন্তু একটার উপর দিয়ে একটা পাস করবে, এটা কিন্তু ট্রু নাকি না? একটার উপর দিয়ে একটা চলে যাবে এভাবে। মনে করো যে জায়গা দিয়ে চলে যাচ্ছে একটার উপর একটা, সেই তাদের এই দূরত্বটাই হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স নাকি না? জি স্যার। যে জায়গায় তারা একটার উপর দিয়ে একটাকে ক্রস করে চলে যাবে, ওই দূরত্বটাই হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, সেটাই আমাদের বের করতে হবে কিন্তু। ওকে, তাহলে এখানে তুমি এই ফিগারটা যদি একটু কনফিউজিং মনে হয়, এটাই তুমি খেয়াল করো। এখান থেকে আমি তোমাকে দেখাই, মনে করো এটাই হচ্ছে আমার বি বিন্দু, আর এটাই হচ্ছে আমার ডি বিন্দু দ্বিতীয় রেখার উপর। আর এই সরলরেখার ডিরেকশন কোসাইন গুলো হচ্ছে L1 M1 N1, আর এই সরলরেখার ডিরেকশন কোসাইন গুলো হচ্ছে L2 M2 N2। তাহলে আমার এই যে শর্টেস্ট ডিসটেন্স LM, শর্টেস্ট ডিসটেন্স LM, এটাই আমার বের করতে হবে, এই দূরত্বটা। এটাই আমার টার্গেট। এখন আমি কিভাবে বের করতে পারি? তো একটা জিনিস তুমি খেয়াল করো, আমি যদি এদেরকে জয়েন করে দিই, বিডি কে যদি আমি জয়েন করি, আচ্ছা এক্সকিউজ মি, একটু একটা মিনিট আমি সময় নিচ্ছি। আচ্ছা সরি, একটু লেট হয়ে গেল। তাহলে আমরা শর্টেস্ট ডিসটেন্সটা কিভাবে পেতে পারি, এই যে দূরত্বটা? তুমি আমাকে ফার্স্টে বলো, এখানে LM টা LB এর সাথে কি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? যেটা শর্টেস্ট ডিসটেন্স, লাইন অফ শর্টেস্ট যেটা LM, এটা LB এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এই জিনিসটা ক্লিয়ার কিনা?
জি স্যার। কারণ আমি আগেই বলছি শর্টেস্ট ডিসটেন্স মানে হচ্ছে ওই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, তার মানে আসলে পারপেন্ডিকুলারলি থাকতে হবে এটা, আদারওয়াইজ শর্টেস্ট ডিসটেন্স হবে না। একইভাবে বলতো এলএম টা এম ডি এর সাথে কিভাবে আছে দ্বিতীয় রেখার সাথে, 90 ডিগ্রি স্যার। তাও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে। ওকে, তা এখন আমি যদি বিডি এর অভিক্ষেপ নিতে চাই এলএম এর উপর, কি পাবো আমরা? আমরা মনে করো বিডি এর অভিক্ষেপ নিব এলএম এর উপর, কত আসবে সেটা অভিক্ষেপটা? অভিক্ষেপ নেওয়ার জন্য কি করতে হয় বলো তো একটু, বিডি থেকে কি করতে হবে? আমি যদি এলএম এর উপর অভিক্ষেপ নিতে চাই তাহলে কি করতে হবে? লম্ব টানতে হবে। লম্ব টানতে হবে। তাহলে আমি যদি বি আর ডি বিন্দু থেকে এলএম এর উপর লম্ব টানি, বি বিন্দু থেকে যদি এলএম এর উপর লম্ব টানি, লম্ব কোনটা হবে? বিএল না? বিএল নিজেই লম্ব না? জি স্যার। কারণ তুমি একটু আগে তো বলছো বিএল আর এলএম লম্বভাবে আছে। বিএল আর এলএম যদি লম্বভাবে থাকে তাহলে আমি বি বিন্দু থেকে যদি লম্ব আঁকি সেটা বিএলই তো হবে নাকি না? জি স্যার। একইভাবে আমি যদি ডি বিন্দু থেকে লম্ব আঁকি সেমই হবে। সেমই হবে। তার মানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি বিডি এর বি আর ডি যেখানেই থাক, মানে হতে পারে বি বিন্দুর অবস্থান এখানে আর ডি বিন্দুর অবস্থান এখানেও হতে পারে, কোনো সমস্যা নাই, অথবা বি বিন্দুর অবস্থান এখানে ডি বিন্দুর অবস্থান এখানেও হতে পারে, যেখানেই থাক বিডি এর অভিক্ষেপ কিন্তু এলএম, এতটুকু শিওর কিনা? জি স্যার। বিডি এর অভিক্ষেপ অলওয়েজ এলএম। তাহলে আমরা যে অভিক্ষেপের যে কনসেপ্টটা আমরা শিখেছিলাম সেই কনসেপ্টটা আমরা কাজে লাগাতে পারবো। সেই কনসেপ্ট কখন কাজে লাগানো যায়? যখন যার অভিক্ষেপ নিব তার দুইটা প্রান্তবিন্দু জানা থাকে, এবং যার উপরে নিব তার ডিরেকশন কোসাইন জানা থাকে। নেটওয়ার্ক মনে হয় প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছ আমার কথা? স্যার মাঝখানে একটু বেজে গেছিল। মাঝখানে কেটে গেছিল স্যার একটু। রাইট রাইট, আমার এখানে দেখাচ্ছে আনস্টেবল, এখন মনে হয় আবার ঠিক আছে। আচ্ছা আমি আবার বলি তাহলে, মানে আমরা ওই আর্টিকেলে আমরা যেটা দেখেছিলাম, আমরা যার অভিক্ষেপ নিব তার দুইটা প্রান্তবিন্দু আমার জানা থাকতে হবে, এবং যার উপরে নিব তার এলিমেন্ট ডিরেকশন কোসাইন জানা থাকতে হবে। তখন আমরা এই অভিক্ষেপের মান আমরা ইজিলি বের করতে পারবো। আমার ফর্মুলা ছিল x2 minus x1 into L plus y2 minus y1 into m plus z2 minus z1 into n, ওই ফর্মুলা দিয়ে আমরা তখন অভিক্ষেপটা পাবো। তো এখানে আমি চাচ্ছি এলএম যেহেতু বিডি এর অভিক্ষেপ, তাহলে আমার নেসেসারি ইনফরমেশন গুলো আছে কিনা। আমি বিডি এর অভিক্ষেপ নিব, তাহলে বি আর ডি জানি কিনা? আমরা জানি বি আর ডি এখান থেকে আমরা পাবো x1 y1 z1, এই যে এই হচ্ছে আমার বি আর ডি জানি। যার উপরে অভিক্ষেপ নিব এলএম, এটার ডিরেকশন রেশিও কোসাইন আমার জানতে হবে, এই যে এলএমএন আমার জানতে হবে। এলএমএন হচ্ছে এসডি এর লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স, এটা হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স এলএম। তাহলে এটার ডিরেকশন রেশিও বা কোসাইন আমার জানতে হবে, ফলে আমরা শর্টেস্ট ডিসটেন্সটা ক্যালকুলেট করতে পারবো। এই হচ্ছে আমার থিওরি, এটাই হচ্ছে আমার কনসেপ্ট। ক্লিয়ার কিনা? বুঝতে পারছো সবাই? স্যার লম্ব অভিক্ষেপের ব্যাপারটা আবার বললে স্যার ভালো হতো। সরি, একটু জোরে বলো। স্যার লম্ব অভিক্ষেপ স্যার। হ্যাঁ, এই লম্ব অভিক্ষেপ। জি স্যার। এই যে মনে করো দুইটা বিন্দু, একটা হচ্ছে এ বিন্দু আর একটা বি বিন্দু, আমরা পি কিউ এর উপর লম্ব অভিক্ষেপ নিব, তাহলে এ থেকে আমি লম্ব আঁকবো একটা, আর বি থেকে একটা লম্ব আঁকবো আমি, ফলে আমি যেটা পাচ্ছি এই যে ধরো এতটুকু, এই দূরত্বটাই হচ্ছে আমার লম্ব অভিক্ষেপ। এটা স্যার এটা তো বুঝছি স্যার, ওই যে স্যার চিত্রটাতে স্যার বিএল আচ্ছা এখানে, আচ্ছা ওকে, আমাকে ফার্স্টে বলো বিএল এবং এলএম এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। তাহলে আমি যদি বি বিন্দু থেকে এলএম এর উপর লম্ব আঁকি, বিএল নিজেই লম্ব হবে না? যেহেতু তারা 90 ডিগ্রি, তুমি বলছো তারা 90 ডিগ্রি, জি স্যার বুঝছি স্যার। আগে তুমি বলছো যে বিএল আর বিএম এটা 90 ডিগ্রি, তুমি বলেই ফেলছো 90 ডিগ্রি। তো আমি বি থেকে যদি লম্ব আঁকি এলএম এর উপর, তো অবভিয়াসলি সেটা কি হবে? 90 ডিগ্রি হবে স্যার। 90 ডিগ্রি হবে। তার মানে বিএল নিজেই লম্ব, বিএল নিজেই এলএম এর উপর লম্ব। তাহলে আমি লম্ব আঁকলে লম্বের পাদবিন্দু এল বিন্দুই হবে নাকি না? জি স্যার।
একইভাবে তুমি যদি ডি থেকে লম্ব আঁকো, লম্বের পাদবিন্দু এমই হবে। হ্যাঁ স্যার। তাহলে এবার পাদবিন্দু দুটো যোগ করলে যা পাবো, এই যে পাদবিন্দু হচ্ছে একটা, এটা এ থেকে লম্ব আঁকলাম পাদবিন্দু এটা, বি থেকে লম্ব আঁকলাম পাদবিন্দু এটা, পাদবিন্দু দুটোর যোগফলই হচ্ছে অভিক্ষেপ। তো পাদবিন্দু দুটোর যোগফলই হচ্ছে এলএম, তাহলে এটাই হচ্ছে আমার অভিক্ষেপ, এটাই আমার এলএম, শর্টেস্ট ডিসটেন্স। শর্টেজ ডিসটেন্স। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এই কনসেপ্টের উপর বেস করে আমরা এবার প্রবলেম সলভিং এর চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আমি দেখাই প্রবলেমটা। আচ্ছা, একটা প্রবলেম আমি দেখাই, এখানে বোধহয় একটা প্রবলেম আছে। শর্টেস্ট ডিসটেন্স আমরা এখন যেটা বললাম এটার একটা প্রবলেম, আসলে দুইটা মেথডে সলভ করে দেওয়া আছে। আমি এখন যে মেথডটা ডিসকাস করলাম সেটা দিয়ে দেখাই। হ্যাঁ, এইটাই বোধহয়। হ্যাঁ, রাইট। Find the magnitude and the equation of the line of shortest distance between the lines. আচ্ছা, আমি একটু সুবিধার্থে আগের ফিগারটা আবার একটু ড্র করি, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। তাহলে আমাদের আমি এখানেই দেখাই ফিগারটা। এই হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে একটা রেখা বলেছিলাম আমরা এটা, আর একটা রেখা বলেছিলাম আমরা এইদিকে এটা। তাহলে এই হচ্ছে লাইন অফ, এইটাই হচ্ছে আমার লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স। আর উপরস্থ বিন্দু ছিল আমার, তাহলে এটা হচ্ছে আমার এলএম। উপরস্থ বিন্দু এবি, দুইটা বিন্দু এবি উপরস্থ বিন্দু নিচ্ছি আমরা। এখানে কি বিন্দুগুলোর নাম দিছে ওরা? নাম বোধহয় দেয় নাই। যাই হোক, আমি এই বিন্দুটাকে এ বললাম, এই বিন্দুটাকে আমি বি বললাম, এবি। তাহলে এটাই মনে করো আমার এ বিন্দু। তাহলে এ বিন্দু হচ্ছে প্রথম রেখার উপরস্থ বিন্দু। কত সেটা? সেটা হচ্ছে 8 9 8 -9 10, 8 -9 10। আর দ্বিতীয় রেখার উপরস্থ বিন্দু হচ্ছে বি, সেটা হচ্ছে আমার 15 29 5, 29 5। তাহলে এই যে এ বি এর অভিক্ষেপ হচ্ছে এলএম, যেটা শর্টেস্ট ডিসটেন্স আমি একটু আগে বলেছিলাম। এ বি এর অভিক্ষেপই হচ্ছে এলএম, যেটা শর্টেস্ট ডিসটেন্স। আচ্ছা, তাহলে আমার অভিক্ষেপ বের করার জন্য দুইটা ইনফরমেশন লাগবে। একটা হচ্ছে আমি এ বি এর অভিক্ষেপ নিব, সো এ বি এর দুই প্রান্ত বিন্দু, যেটা আমরা জানি। আর লাগবে এলএম এর ডিরেকশন রেশিও, এটা আমরা জানি না। তাহলে এটাই বের করা আমার টার্গেট। তো আমরা এলএম এন আমরা ধরে নিচ্ছি এলএম সরলরেখার যেটা লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স, তার ডিরেকশন রেশিও হচ্ছে, সরি কোসাইন, ডিরেকশন কোসাইন হচ্ছে এলএমএন। এই যে এলএম রেখার হচ্ছে এলএমএন, এলএমএন হচ্ছে এলএম রেখার ডিরেকশন কোসাইন। আচ্ছা, as it perpendicular to lines, perpendicular to, as it is perpendicular to two lines. আচ্ছা, এটা একটু গ্রামাটিক্যাল পদে ভুল আছে। as it is perpendicular to both lines, ওকে। মানে এলএম যেহেতু এটার উপরেও লম্ব, এটার উপরেও লম্ব, তো প্রথম সরল রেখা তো এটা, এটা হচ্ছে প্রথম সরল রেখা, এটার ডিরেকশন রেশিও গুলো হচ্ছে এটা 3 -16 7। আর দ্বিতীয় সরল রেখা এটা, এটার ডিরেকশন রেশিও গুলো হচ্ছে 3 8 -5। এখন দেখো, যেহেতু এলএম উভয় রেখার উপর লম্ব, তাহলে এলএম এর ডিরেকশন রেশিও হচ্ছে, ডিরেকশন কোসাইন হচ্ছে এলএমএন। আর এটার হচ্ছে এটা, তাহলে এই রেখা আর এই রেখা তো তুমি বলছো এটা 90 ডিগ্রি লম্ব, তাহলে লম্বের শর্ত কি? কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি থেকে এটা লিখতে পারবো না আমরা? বুঝতে পারছো? স্যার জি স্যার। পারবো কিনা? স্যার একইভাবে দ্বিতীয় রেখাটাও তো এটার উপর লম্ব, তাহলে এই এলএম এর ডিরেকশন কোসাইন হচ্ছে এলএমএন, আর দ্বিতীয় রেখার হচ্ছে 3 8 -5। তাহলে আমরা কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি থেকে এটাও লিখতে পারবো না? ওকে পারবো। এখন এই দুটো ইকুয়েশন যদি আমি সলভ করি,
এল এর নিচে এটা পাবো, এম এর নিচে, এই যে বজ্রগুণন পদ্ধতি। আবার তোমরা বলিও না স্যার তিনটা ভেরিয়েবল তিনটা ইকুয়েশন নাই কেন, তাহলে এটা কিন্তু আগের নিয়মে আমরা করব, এল এর নিচে এটা আসবে করলে বজ্রগুণন পদ্ধতিতে, এম এর নিচে এটা, এন এর নিচে এটা। তো এটা যেহেতু ভাগ যায় কমন একটা সংখ্যা দিয়ে 12 দিয়ে ভাগ যাবে, তাহলে সংক্ষেপে আমরা এটা বলতে পারি। এই তো এল এর নিচে 2, এম এর নিচে 3, এন এর নিচে 6। তো 2, 3, 6 এগুলো তো ডিরেকশন রেশিও, তারা তাদেরকে কোসাইনে নিব আমরা, কি দিয়ে ভাগ করতে হবে? কোসাইনে নিলে 7 দিয়ে ভাগ করতে হবে, কারণ 2, 3, 6 এর বর্গের যোগফলের বর্গমূল হচ্ছে 7। এই জন্য আমরা এই যে ডিরেকশন রেশিও থেকে কোসাইন বের করে নিলাম। এগুলোই হচ্ছে আমার এলএম সরলরেখার ডিরেকশন কোসাইন বা এলএমএন। তাহলে দেখো এবার এই যে শর্টেস্ট ডিসটেন্স বের করে ফেললো, x2 minus x1 into L plus y2 minus y1 into M plus z2 minus z1 into N। ক্যালকুলেট করলে দেখা যাবে এটা একটু ভুল ছিল বোধহয়, এটা 14 আসবে আর কি। এটাই হচ্ছে শর্টেস্ট ডিসটেন্সের ফর্মুলা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন আমরা কনসেপ্টটা ইউজ করতে পারবো। কেন পারবো? কারণ যার উপরে অভিক্ষেপ নিব তার ডিরেকশন কোসাইন জানা ছিল না, আমরা বের করে নিলাম। আর যার অভিক্ষেপ নিব তার দুইটা প্রান্ত বিন্দু আমাদের অলরেডি ইকুয়েশনের মধ্যেই দেওয়া আছে। এখন আমি তোমাদের একটা জিনিস বলি, যদি আমাদের শর্টেস্ট ডিসটেন্স বের করতে বলে এবং ইকুয়েশন গুলো যদি এই ফর্মে দেওয়া না থাকতো, সিমেট্রিক্যাল ফর্মে দেওয়া না থাকতো, তাহলে আমরা কি করতাম? তাহলে কিন্তু আমাদের প্রথম কাজই হতো সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে আসা। আর সিমেট্রিক্যাল ফর্মে আনতে গেলে কি করতে হয় তোমরা জানো। তাহলে আমরা সিমেট্রিক্যাল ফর্মে আনতাম আগে, তারপরে আমরা এই কাজটা করতাম আর কি। তাহলে তখন কিন্তু কাজ একটু বেশি হতো সেক্ষেত্রে। তো লাকিলি আমাদের সিমেট্রিক্যাল ফর্মে দেওয়া আছে ইকুয়েশন দুইটা, তাহলে এই জন্য আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এরপরে আরেকটা পার্ট আছে এই প্রবলেমে, সেটা হচ্ছে ফার্স্টে আমরা যে পার্টটা বের করলাম সেটা হচ্ছে ম্যাগনিটিউড, মান কত, এই দূরত্বটা কত, এই ডিসটেন্সটা কত, সেটা হচ্ছে 14 ইউনিট। এটা 10 ভুল, ক্যালকুলেশনে ভুল আছে। এরপর হচ্ছে ইকুয়েশন অফ দ্য লাইন অফ শর্টেজ। এবার এই রেখার সমীকরণ বের করতে বলছে, এলএম রেখার সমীকরণ কত। এটা তো একটা রেখা, তাই না? এই রেখার সমীকরণ কত বের করতে হবে। তাহলে এই পার্টটা আমরা কিভাবে করতে পারি? তো এখন আমাকে বলো, এলএম রেখাটা আসলে কোন দুইটা প্লেনের ইন্টারসেকশন? আমি তোমাদের দেখাই, এটা আসলে দুইটা, কারণ আমরা জানি 3 ডাইমেনশনের সরলরেখা মানে দুইটা প্লেনের ইন্টারসেকশন। এরা কোন xy আর হচ্ছে স্যার xz। আচ্ছা ওইটা বাদ দাও, আমি দেখাই, আমারটা খেয়াল করো আমি কি বলি। এটা আসলে কোন দুইটা প্লেনের ইন্টারসেকশন তুমি খেয়াল করো। একটা প্লেন হচ্ছে এটা, এটা একটা প্লেন। এটা কোন প্লেন বলো তো? এটা হচ্ছে প্রথম রেখা এবং শর্টেস্ট ডিস্টেন্সের রেখা, ওই দুইটা নিয়ে প্লেন, নাকি না? এই প্লেনটা, ঠিক আছে? আমি এখন যে প্লেনটা আঁকলাম সেটা কার কার কোন দুইটা রেখা নিয়ে গঠিত? একটা হচ্ছে প্রথম রেখা এবং লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স, এই দ্বিতীয় রেখা, এই দুইটা রেখা নিয়ে গঠিত, নাকি না? জি স্যার। এবার দেখো আরেকটা প্লেন আমি আঁকতেছি, এই যে আরেকটা প্লেন। এটা কিরকম প্লেন বলতো? এখন যেটা আঁকলাম সেটা দ্বিতীয় রেখা আর এটা হচ্ছে দ্বিতীয় রেখা এবং লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স নিয়ে গঠিত। তাহলে এখন আমি যে দুইটা প্লেন আঁকলাম সেই দুইটা প্লেনের ইন্টারসেকশন কি বলতো? একটা সরলরেখা স্যার। এলএম না? এলএম তো নাকি না? এলএম বরাবর। আমি এখন যে দুইটা প্লেন আঁকলাম তারা কিন্তু এলএম বরাবরই ছেদ করে আছে, দেখো। মানে এলএম উভয় ক্ষেত্রেই কমন। তাহলে আমরা কি এখন বলতে পারি না যে ইকুয়েশন অফ দ্য লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স ইজ দ্য ইন্টারসেকশন অফ দিস টু প্লেনস, বলতে পারি কিনা? জি স্যার। মানে লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স ইজ দ্য ইন্টারসেকশন অফ দিস টু প্লেনস। এই যে দুইটা প্লেন আমরা এখন ড্র করলাম তাদের ইন্টারসেকশনই হচ্ছে আমার লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স। তাহলে আমি যদি এই দুইটা প্লেনের ইকুয়েশন বের করতে পারি এবং তাদেরকে যদি আমি পাশাপাশি সমান 0 দিয়ে লিখে দিই, তাহলে হয়ে যাবে না আমার আনসার?
কারণ আমরা তো জানি প্লেনের আমরা সরলরেখার ইকুয়েশন কিভাবে লিখি, দুইটা প্লেনের ইকুয়েশন সমান 0 দিয়ে লিখে দিলেই হয়ে যায়। এই যে আমি তোমাদের দেখিয়েছিলাম প্রথম প্লেন সমান 0 সমান আবার দ্বিতীয় প্লেন, এইভাবে আমরা লিখতাম না? এভাবে আমরা কাকে লিখতাম? একটা সরলরেখার সমীকরণ লিখতাম না এইভাবে? এবং আমি বলেছিলাম এইটা সিমেট্রিক্যাল ফর্ম না, এখান থেকে চাইলে আমরা সিমেট্রিক্যাল ফর্মে আনতে পারি। তো আমাদের অসুবিধা নেই, আমাদের বলে নাই যে সিমেট্রিক্যাল ফর্মে আনতে হবে, বলে নাই, আমাদের জাস্ট বলছে ইকুয়েশন অফ লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স বের করো। তাহলে আমি এই ফর্মে লিখে দিলেই হবে, এটা ইজি ওয়ে। কারণ এই ওয়েতে আমি জাস্ট দুইটা প্লেনের ইকুয়েশন বের করলেই হয়ে যাবে। তাহলে আসো ফার্স্ট প্লেনের ইকুয়েশন বের করি। ফার্স্ট প্লেনটা কার কার ইন্টারসেকশন? ফার্স্ট প্লেনটা হচ্ছে প্রথম রেখা এবং লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স নিয়ে গঠিত। এই যে দেখো, তাহলে তার সেই প্লেনের ইকুয়েশন দেখো কিভাবে লিখছে ওরা। এটা হচ্ছে শর্টকাট ওয়ে, নির্ণায়ক পদ্ধতি। তাহলে x - 8 কিভাবে লিখবো আমরা? এখান থেকে, যেহেতু প্রথম রেখা এই জন্য এইটা x - 8 y + 9 এই প্রথম রেখা থেকে, এরপর z - 10 প্রথম রেখা থেকে, এরপর হচ্ছে প্রথম রেখা ডিরেকশন রেশিও 3 - 16 7, এই যে 3 - 16 7। এরপর হচ্ছে আবার দ্বিতীয় রেখা lm এর ডিরেকশন রেশিও গুলো কি ছিল? 2 3 6 ছিল, এই যে 2 3 6। এই নির্ণায়কটা এক্সপান্ড করলে যা আসবে এটাই হচ্ছে সেই প্লেনের সমীকরণ, যেই প্লেনের উপর এই রেখাও থাকবে, প্রথম রেখাও থাকবে, আবার lm রেখাও থাকবে। বুঝতে পারছো? এই রেখা এই প্লেনের ইকুয়েশন বের করার টেকনিকটা মনে রাখবা। যেহেতু প্রথম রেখা এবং lm রেখা নিয়ে এই প্লেনটা গঠিত, এই জন্য প্রথম রেখা থেকে আসবে x - 8 y + 9 z - 10, দেন তার ডিরেকশন রেশিও, এরপরে দ্বিতীয় রেখা হচ্ছে আমার lm, তার ডিরেকশন রেশিও 2 3 6। এটা মানে সংক্ষেপ আর কি, সংক্ষেপে। যদি তুমি এভাবে করতে না পারো তাহলে তোমার ডিটেইলস করতে হবে, ডিটেইলস করাটা একটু লেংদি হবে। লেংদি কিভাবে আমি তোমাকে দেখাই, ডিটেইলস তুমি কিভাবে করবা আমি দেখাই। এই প্লেনের সমীকরণ আমি কিভাবে বের করতে পারি? আমরা জানি এই প্লেনটা এ বিন্দু দিয়ে পাস করে, তাহলে এক বিন্দুগামী প্লেনের সমীকরণ আমরা জানি a - 8 plus b into y plus 9 plus c into z minus 10 সমান 0। এটা হচ্ছে এক বিন্দুগামী প্লেনের সমীকরণ, যেহেতু এ বিন্দু দিয়ে আমার এই প্লেনটা পাস করে। এখন দেখো, প্লেনের নরমাল হচ্ছে এবিসি, প্লেনের নরমাল, আর এই রেখার ডিরেকশন রেশিও হচ্ছে 3 - 16 7, এই যেগুলো 3 - 16 7। তাহলে প্লেনের নরমাল মানে প্লেনের উপর লম্ব, প্লেনের উপর যেটা লম্ব সেটা এই রেখার সাথে কিভাবে আছে? প্লেনের উপর লম্বটা এই রেখার সাথে কিভাবে আছে? লম্বভাবে আছে না? এই হচ্ছে তোমার রেখাটা, প্রথম রেখা, যার ডিরেকশন রেশিও 3 - 16 7, আর এটা হচ্ছে ওই প্লেনের উপর লম্ব। তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি? 90 ডিগ্রি না? তাহলে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি, অ্যাপ্লাই করতে পারি আমরা। 3a - 16b প্লাস 7c সমান 0, এই হচ্ছে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। এরপরে আসো, এই রেখাটা কিভাবে আছে? lm কিভাবে আছে প্রথম রেখার সাথে? প্রথম রেখা হচ্ছে এটা, আর lm কিভাবে আছে? লম্বভাবে। তাহলে আবারও কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। তাহলে lm এর জন্য হচ্ছে 2 3 6, তাহলে 2a প্লাস 3b প্লাস 6c সমান 0। এখন দেখো, এই তিনটে ইকুয়েশন থেকে তুমি যদি a b c কে বাদ দিয়ে দাও, এই নির্ণায়কটা পাবে কিনা দেখো। খেয়াল করে a b c বাদ দিলে এই নির্ণায়ক হয় কিনা। জি স্যার। এই জন্য আমি বলছি তুমি যদি এই নির্ণায়ক আকারে লিখো তাহলে সরাসরি লিখে ফেলতে পারবা, আদারওয়াইজ আমি যেভাবে করলাম এভাবে তিনটে ইকুয়েশন দেখিয়ে পরে তোমাকে বলতে হবে এলিমিনেটিং abc ফ্রম 3 ইকুয়েশন, তখন একটু লেংদি প্রসেস আর কি। আলটিমেটলি ইকুয়েশন এটাই পাবা তুমি। তাহলে আমরা একটা প্লেনের ইকুয়েশন পেয়ে গেলাম।
দ্বিতীয় প্লেনের ইকুয়েশন কিভাবে বের করব? দ্বিতীয় প্লেনের ইকুয়েশন হবে কিভাবে? এইভাবে, এই যে এটা লিখো x minus 15 y minus 29 z minus 5, এরপর হচ্ছে 3 8 minus 3 8 minus 5, এরপর হচ্ছে আমার এই যে 2 3 6 সমান 0। এটা হচ্ছে দ্বিতীয় প্লেনের ইকুয়েশন। তাহলে প্রথম প্লেনের ইকুয়েশনকে এই যে এটা নির্ণায়ককে যদি এক্সপান্ড করি এরকম আসবে। এই যে এটাকে যদি তুমি এক্সপান্ড করো কি আসবে আমি দেখাই। এটাকে এক্সপান্ড করলে আসবে এই যে এরকম 9x মাইনাস এটা। তো দুইটাকে এইভাবে পাশাপাশি লিখে দিবে, এই যে আমি যেটা তোমাকে বলছি আর কি, এভাবে পাশাপাশি লিখে দিলেই হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার দ্য ইকুয়েশন অফ দ্য শর্টেস্ট ডিসটেন্স। বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তোমরা নিজেরা একটা করো, তারপর আমি আজকের ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। এইভাবেই আর কি, আমি এক্স্যাক্টলি যেভাবে দেখালাম সেভাবেই করবা। আমি প্রবলেমে চলে যাই। তোমরা কেউ কি ক্যামেরা অন করছো নাকি? ক্যামেরা অফ করে দাও। স্ক্রিনটা আমার ছোট হয়ে গেল। তোমরা কি ক্যামেরা অন করছো কেউ? তহিদুর রহমান। 1 2 6 7 camera. আচ্ছা যাই হোক, আমি মিনিমাইজ করে দিচ্ছি দাদা। ওকে, এনিওয়ে তাহলে একইভাবে তোমরা একটা প্রবলেম সলভ করে আমাকে দেখাও, তারপরে আজকের ক্লাসটা শেষ করবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, এটাই দেখাতে পারো। এখানে আছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড। আমি দুইটাই চাচ্ছি একসাথে, রেখার সমীকরণ সহ। তো রেখার সমীকরণ সহ বোধহয়, আচ্ছা অসুবিধা নেই, রেখার সমীকরণ সহ বের করবো আর কি। এখানে শুধুমাত্র বোধহয় মানটা বের করতে বলছে, ম্যাগনিটিউড। রেখার সমীকরণ সহ বের করো। কোনটা করবো আমি বলি, এইটা করো, লাস্টেরটা, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড। এটা 48। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন কোসাইনস অফ। আচ্ছা, ডিরেকশন কোসাইনটা এমনিতেও বের হয়ে যায়। এরপরে আমরা রেখার সমীকরণটাও বের করবো আর কি। দেখি করো তো সবাই। এই হচ্ছে প্রথম রেখা, এই হচ্ছে দ্বিতীয় রেখা। তাহলে প্রথম রেখা থেকে একটা বিন্দু পাবা তোমরা, -7 5 4। দ্বিতীয় রেখা থেকে আরেকটা বিন্দু পাবা, -4 0 19। প্রথম রেখার ডিরেকশন রেশিও গুলো হচ্ছে -8 3 1। দ্বিতীয় রেখার ডিরেকশন রেশিও গুলো হচ্ছে 4 3 -2। তা আমি যদি আগের মতো ফিগারের মাধ্যমে তোমাকে দেখাই, এরকম হবে আর কি। এটা একটা রেখা, এটা আরেকটা রেখা। মনে করো এটাই হচ্ছে আমার এলএম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি। এ বিন্দু জানা আছে, বি বিন্দু জানা আছে, তাহলে এলএম বের করতে হবে। দেখি করো তো, আমি পজ দিচ্ছি। 13 আসে কিনা শর্টেস্ট ডিস্টেন্স। কি করবো ফার্স্টে? ফার্স্টে এলএম এর ডিরেকশন কোসাইন গুলো মনে করে নিতে হবে। এলএম এর ডিরেকশন কোসাইন গুলো মনে করে নিব আমরা, এল এম এন। এই হচ্ছে এলএম এর ডিরেকশন কোসাইন। এরপরের কাজ কি? যেহেতু এলএম টা এল রেখার উপর লম্ব, তাহলে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। তার মানে হচ্ছে -8l প্লাস 3m প্লাস n সমান 0। আবার lm যেহেতু দ্বিতীয়টার উপরে উলম্ব, তাহলে কন্ডিশন অফ পারপেন্ডিকুলার, তাহলে 4l প্লাস 3m মাইনাস 2n সমান 0। এই দুটো রেখা সলভ করলে তুমি lmn পেয়ে যাবে। দেখি সলভ করো। সলভ করে আমাকে বলো lmn কত আসে। সলভ করে আমাকে বলো, আমি তোমাদের একটু পজ দিচ্ছি রেকর্ডিং এ।
এল এর নিচে কত আসছে? বজ্রগণন পদ্ধতি, এখানে তো দেখাই যাচ্ছে কি করতে হবে। স্যার -9 আসছে। এল এর নিচে আসবে 3 দুগুণে 6 -6 দেন -3 -9। ওকে, এম এর নিচে এম যখন হিসাব করবো এই দিক থেকে আগে 4 -16, এন এর নিচে যখন এই দিক থেকে আবারও -24 দেন -12। তাহলে আমরা পাচ্ছি এল এর নিচে হচ্ছে -9, এম এর নিচে -12 দেন এন এর নিচে কত 36 -36। সবগুলোকে কি দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে যাবে বোধহয় না? 3 দিয়ে যদি আমরা ভাগ দিই -3 দিয়ে, তাহলে এল এর নিচে হচ্ছে 3, এম এর নিচে হচ্ছে 4, এন এর নিচে হচ্ছে 3 12 36 12। এটাই তাহলে 3 4 12 এগুলোই হচ্ছে আমাদের লাইন অফ শর্টেস্ট ডিস্টেন্সের ডিরেকশন কোসাইন, সরি রেশিও। তো এদেরকে কোসাইনে নিতে গেলে কি করতে হবে? 1 বাই কত হবে? বর্গের যোগফলের বর্গমূল কত? 12 স্কয়ার মানে 144, আর এটা তো 25, তাহলে 169 বলে না, তার মানে 13। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে এল সমান হচ্ছে 3/13, এম সমান হচ্ছে 4/13, এন সমান হচ্ছে 12/13। তাহলে এখন শর্টেস্ট ডিস্টেন্স তুমি পেয়ে যাবে। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স এসডি, শর্টেস্ট হবে x2 - x1, ধরো এটাই হচ্ছে x2, তাহলে -4 + 7 -4 + 7 এই যে x1 ইনটু এল, এল মানে পাইছি আমরা 3/13 প্লাস y2 - y1 মানে 0 - 5 ইনটু এম মানে 4/13, z2 - z1 19 - 4 ইনটু n 12/13। পরম মান নিয়ে নিব যাতে কখনো নেগেটিভ হলেও পজিটিভ হয়ে যায়। তাহলে কি পাই ফাইনালি আমরা? 7 থেকে 4 গেলে 3, তাহলে 9। এটা হচ্ছে 4 5 20 -20, আর এখানে 19 থেকে 4 গেলে 15, 15 গুণ 12 কত হয় দেখো তো? 15 গুণ 12 180 তো 180। আচ্ছা ফাইন, এগুলো যোগ করবো এবার। 180 যোগ 9, আচ্ছা 180 থেকে 20 গেলে হচ্ছে 160, 160 প্লাস 9 169। 13 থাকবে আর কি, ঠিকই আছে। তাহলে এই হচ্ছে 13। আর এরা সেকেন্ড পার্ট ছিল যে শর্টেস্ট ডিস্টেন্সের ডিরেকশন কোসাইন বের করা। ডিরেকশন কোসাইন তো আমরা, সরি এগুলো তো ডিরেকশন রেশিও, হ্যাঁ ডিরেকশন রেশিও তো আমরা এগুলোই পাইছি তাই না? ডিরেকশন কোসাইন যেহেতু বলছে তাহলে এদেরকে 13 দিয়ে ভাগ করবো আর কি। তাহলে এখানে আনসারের বোধহয় একটু সমস্যা আছে, অথবা এটা ফাইন্ড দ্য ম্যাগনিটিউড ডিরেকশন রেশিও বললে ঠিক আছে, আবার আনসারটা রেশিও বললে। এর পরের পার্ট যেটা ওই যে ইকুয়েশন অফ লাইন অফ শর্টেস্ট ডিস্টেন্স, সেটা তোমরা তাহলে আমি যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই বের করবো আর কি। তাহলে প্রথমটা কি হবে বলতো? প্রথম প্লেন, সরি প্রথম রেখা এবং লাইন অফ শর্টেস্ট ডিস্টেন্স নিয়ে যে প্লেনটা, তার সমীকরণ কি হবে বলতো? x + 7 x + 7 y - 5 5 z - 4 নিচে -8 3 -8 3 1, এর নিচে 3 3 4 4 12, রাইট গুড, সমান 0। এটা এক্সপ্যান্ড করলে যা আসবে। এবার হচ্ছে দ্বিতীয় রেখা এবং লাইন অফ শর্টেস্ট ডিস্টেন্স নিয়ে যে প্লেন, তার সমীকরণ x + 4 y x + 4 y z - 19, আর নিচে হচ্ছে 4 3 -2, এর নিচে হবে 3 4 12। এটাই হচ্ছে এই যে সমান 0 সমান আবার এটা, এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য লাইন অফ শর্টেস্ট ডিস্টেন্স। এটা হচ্ছে রেখার সমীকরণ, লাইন অফ শর্টেস্ট ডিস্টেন্স যে রেখাটা তার সমীকরণ। আমরা এইভাবে রাখবো না, আমরা একটু এটাকে সিম্পলিফাই করে একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো, x + by + cz + d = 0 ফর্মে। তারপরে আমরা
সমান 0 সমান আরেকটা ওভাবে দিয়ে ফাইনালি আনসার লিখবো আর কি। তো এই রিলেটেড বেশ কিছু প্রবলেম কিন্তু এখানে আছে। তো আমার পরামর্শ থাকবে তোমরা এগুলো বেশি করে প্র্যাকটিস করো, পরীক্ষায় কিন্তু এখান থেকেই আসে আর কি মেইনলি। এই চ্যাপ্টার থেকে দেখবা যে এখান থেকে সবসময় আসে, যেমন এই যে 48 নাম্বার আমরা তো এখন দেখলাম, কিভাবে 48 শর্টেস্ট ডিসটেন্স, 46 শর্টেস্ট ডিসটেন্স, 45 ও শর্টেস্ট ডিসটেন্স। হ্যাঁ, তারপর এই যে আচ্ছা এটা তো দুইটা ইকুয়েশন দেওয়া নেই, তারপর এটা 42 শর্টেস্ট ডিসটেন্স, মানে এরকম শর্টেস্ট ডিসটেন্স বের করার প্রবলেম তোমাকে দিতে পারে আর কি। আরেকটা জিনিস আমি যেটা বলেছিলাম, তোমাকে কিন্তু স্ট্যান্ড সিমেট্রিক্যাল ফর্মে ইকুয়েশন দেওয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমার কাজ হবে সিমেট্রিক্যাল ফর্মে এনে তারপরে শর্টেস্ট ডিসটেন্স বের করা। তো তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এখান থেকে আরো কিছু প্রবলেম দেখে এই চ্যাপ্টার শেষ করে তারপরে চ্যাপ্টারে যাবো আর কি। তো ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।